আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ১১ থেকে ২০তম গ্রেডের এক্সক্লুসিভ লিখিত মডেল টেস্টে। আমরা প্রতিনিয়ত ১৯তম নিবন্ধন প্রস্তুতি, ১১ থেকে ২০তম গ্রেডের প্রস্তুতি সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করছি। আশা করছি আপনারা যদি কোনো ভিডিও না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেল করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং একটা উপযুক্ত ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। সুতরাং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এসব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যাতে কোনো অবস্থাতেই কেউ মিস করতে না পারে, তাই আপনার পরিচিতজনদের সাথে, আপনার বন্ধুদের সাথে এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন। এটি একটি জানিয়ে রাখি, আমাদের এখানে পূর্ণমান ৭০ এবং ১ ঘন্টা সময়। কিন্তু এখানে প্রবন্ধ রয়েছে ব্লু ইকোনমি অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পদ্মা সেতুর ভূমিকা। তাহলে এখানে যে কোনো একটি বিষয় আপনাকে লিখতে হতে পারে, এটার আপনারা নিজেরাই করে নেবেন। এরপরে আমাদের অনুবাদ রয়েছে। আমাদের বিগত যে মডেল টেস্টগুলোতে আমরা অনুবাদ অ্যাড করিনি, আজকে আমরা অনুবাদ অ্যাড করেছি। প্রথমে যেটি রয়েছে, দ্য গ্রেট লিবারেশন ওয়ার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ আওয়ার এক্সিস্টেন্স। তাহলে এর বাংলা অনুবাদটা কি হবে? মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। ইন আওয়ার লাইফ দ্য টার্ম ইজ নট অনলি কনফাইন্ড টু এ ওয়ার্ড। তাহলে এটাকে যদি আমরা বলি, আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়। এরপরে যদি আমরা বলি, দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য নেম অফ এ ফ্ল্যামিং অ্যাগনি ইন দ্য হার্ট অফ ইচ অ্যান্ড এভরি বাঙালি। তাহলে এখানে মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অন্তরের এক অনন্ত বহ্নি শিখার নাম বা অগ্নিশিখার নাম, আমরা যেভাবেই বলি না কেন। এরপরে আমরা যদি বলি, দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য অ্যানাদার নেম অব বাঙালিস গ্লোরি অ্যান্ড প্রাইড, সেন্সেশন অ্যান্ড ফার্মনেস, ইন্সপাইরেশন অ্যান্ড রিভল্ট। তাহলে এটাতে যদি আমরা বলি যে বাঙালির অনুপ্রেরণা, বাঙালির শানিত হওয়ার অপর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। দ্য লিবারেশন ওয়ার ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ন্যাশনালিজম। তাহলে এখানে আমাদের যেটি বলেছে কোনটি? The liberation war is the foundation of our nationalism, survival and shelter of proceeding. তাহলে এটার যদি আমরা অনুবাদ করি, তাহলে মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে যাবার অবলম্বন। শুধু এটাই নয়, আপনারা বাংলাদেশের বিভিন্ন যে বর্তমানে যে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, বিশেষ করে পত্রিকার বেশ কিছু এগুলো কিন্তু এসে থাকে অনুবাদ হিসেবে। আপনারা যারা ট্রাই করছেন অবশ্যই এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। পরবর্তীতে আমাদের যেটা রয়েছে, এক কথায় প্রকাশ, 100% এটি আসবেই। এক কথায় প্রকাশ প্রথমে রয়েছে কি, যা দমন করা কষ্টকর। যা দমন করা কষ্টকর তাকে বলা হয় কি, দুর্দমনীয়। বানানটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দুর্দমনীয়। তাহলে এখানে অবশ্যই রেপ নিতে হবে, দুর্দমনীয়। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যেটি রয়েছে, যে মেঘে প্রচুর বৃষ্টি হয়, যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সেটাকে বলা হয় সংবর্ত। তাহলে এটি হবে সংবর্ত। অন্যের লেখা চুরি করা এমন বা চুরি করে এমন, এটা দুইভাবে আসে। অন্যের লেখা চুরি করা, অন্যের লেখা চুরি করে যে, দুইভাবে আসতে পারে। তাহলে এখানে যখন হবে অন্যের লেখা চুরি করে এমন, এখানে করা রয়েছে, এখানে করে হবে, অন্যের লেখা চুরি করে এমন, এটা হবে কুম্ভীলক। তাহলে এটা আমরা কি করব? কুম্ভীলক। এটাকে ব্যক্তি বোঝাবে। আর যদি এইরকম থাকে, অন্যের লেখা চুরি করে, তাহলে এখানে হবে কুম্ভীলক বৃত্তি। যখন ব্যক্তি বোঝাবে তখন কুম্ভীলক, আর যদি সেই পেশা বোঝায়, যে চুরি বৃত্তি বোঝায়, তখন হবে কুম্ভীলক বৃত্তি। শিশুর পক্ষে যা সম্ভবপর, তাহলে শিশুর পক্ষে যা সম্ভবপর সেটা শিশু সুলভ, বালকের পক্ষে যা সম্ভবপর সেটা
বালসুলভ বা বালক সুলভ, যেটি আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখব কি আমরা? শিশু সুলভ। পদ্মের ন্যায় অক্ষিজার, তাহলে পদ্মের ন্যায় অক্ষিজার এটি হবে পুণ্ডারিকাক্ষ। লিখব কি আমরা? পুণ্ডারিকাক্ষ। ওকে, এরপর আমাদের যেটা রয়েছে নিচের বানানগুলির শুদ্ধ রূপ লিখুন। বানান শুদ্ধিও কিন্তু 100% আছে। সান্ত্বনা বানান রয়েছে। সান্ত্বনা বানান আমাদের কিভাবে লিখতে হবে? অবশ্যই সান্ত্বনা বানানে দন্তস্ব লিখতে হবে। দন্তস্ব, দন্ত নয় তয়ে ব, দন্ত ন আকার, এটি হবে সান্ত্বনা বানান। এরপরে রয়েছে স্বায়ত্তশাসন বানান। স্বায়ত্তশাসন বানানটা খুব বেশি আসে। এটি দন্ত শয়ে ব হবে প্রথমে, তারপরে তয়ে ত, স্বায়ত্ত, এরপরে শাসন বানানটা লিখতে হবে। এটি হচ্ছে সঠিক উত্তর। ন্যূনতম, ন্যূনতম খুবই গুরুত্বপূর্ণ একটি বানান। এটি ন্যূনতম আমাদের প্রথমে যেভাবে করতে হবে, যে আমাদের জফলাটা কিন্তু দন্ত নর সাথে হবে, এখানে দীর্ঘকার সাথেই কিন্তু জফলা, তাহলে এটা হবে ন্যূনতম। এরপরে রয়েছে মনোকষ্ট। মনোকষ্ট সাধারণত মন বিসর্গ কষ্ট আমরা যেভাবে পড়েছি, তাহলে এখানে মনের সাথে বিসর্গ কষ্ট, এটি হবে সঠিক উত্তর। এবং সর্বশেষ যেটি রয়েছে মাহাত্ম্য। মাহাত্ম্য মূলত এটি বানান শুদ্ধি করতে হবে, তাহলে এটার সঠিক উত্তরটি হবে মহত্ব। তাহলে মহত্ব বানানটা এটা আপনাদের জন্য একটা কাজ থাকবে। আপনাদের মূল্যবান মতামত এবং উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। এরপরে যেটা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফুড সিকিউরিটি অফ বাংলাদেশ। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে প্যারাগ্রাফ আছে এটা আপনারা নিজেরা করে নেবেন। এরপরে যেটা রয়েছে ফিল ইন দ্য গ্যাপ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে। তাহলে এখানে রয়েছে হি ইজ ডাল ড্যাশ হিয়ারিং, তাহলে এখানে হবে ডাল অফ হিয়ারিং। দ্য ক্যাট ইজ ফন্ড ড্যাশ মিল্ক, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ফন্ড অফ মানে পছন্দ করা, তার মানে ফন্ড অফ মিল্ক, তার মানে বিড়াল দুধ পছন্দ করে। দ্য পুলিশ, এখানে ই হবে, দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য মার্ডার। আমাদের গতকালের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির যে ইংরেজি স্পেশাল ক্লাসটা ছিল সেখানেও এই প্রশ্নটা যুক্ত আছে। তাহলে এখানে লুকিংয়ের সাথে কি হবে? যখন কোনো কেস দেখভাল করা হয় তাহলে সেটা লুকিং ইনটু হয়ে যায়, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ইনটু। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যেটি রয়েছে শি ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ হিজ ইগনোরেন্স, তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি করব, অ্যাট হবে আমাদের সঠিক উত্তর। এবং সর্বশেষ যেটি রয়েছে আই ডি নট এগ্রি ড্যাশ হিম, তাহলে এগ্রি বা ডিসএগ্রি কারো সাথে হতে হয়, তার মানে এখানে ব্যবহার করতে হবে উইথ, তাহলে আই ডি নট এগ্রি উইথ হিম, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে উইথ। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে আমাদের রয়েছে কারেকশন অফ সেন্টেন্স। সেন্টেন্স কারেকশনে আমাদের হি সেইস ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে সে ইংরেজি ভালো বলে, তাহলে এখানে সেইস কিন্তু ব্যবহার হবে না, কি ব্যবহার হবে এখানে? তাহলে এখানে হবে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে কি হবে সঠিক উত্তর? হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপরে যেটা রয়েছে দে ওয়েন্ট রাজশাহী বাই বাস, আচ্ছা তাহলে সে রাজশাহী বাসে যায়, তাহলে এখানে কোথাও যাওয়ার যখন হয় তখন ওয়েন্টের সাথে কিন্তু টু ব্যবহার করতে হবে, তাহলে কি হবে এখানে? দে ওয়েন্ট টু রাজশাহী বাই বাস। এরপরে রয়েছে আই ডিফার ইউ অন দিস পয়েন্ট, তাহলে আই ডিফার ইউ অন দিস পয়েন্ট, তাহলে এখানে হবে সঠিক উত্তরটি আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। আমি আবারও বলছি আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। পরবর্তীতে রয়েছে হি অর্ডার্ড ফর এ কাপ অফ টি, তাহলে হি অর্ডার্ড এ কাপ অফ টি, তাহলে এখানে ফর এ কাপ অফ টি লেখার প্রয়োজন নাই, তাহলে এখানে জাস্ট হবে হি অর্ডার এ কাপ অফ টি, জাস্ট এখানে ফরটা বাদ যাবে, হি অর্ডার এ কাপ অফ টি। এবং সর্বশেষ যেটি রয়েছে শি সাকসিডেড টু গেট দ্য জব, তাহলে এখানে টু গেট হবে না, এখানে হবে ইন গেটিং দ্য জব, শি সাকসিডেড ইন গেটিং দ্য জব, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে গণিত। লিখিত পরীক্ষার ক্ষেত্রে গণিতের যে 4টি
সমস্যা থাকে, অর্থাৎ 4টি যে গণিত থাকে, এই 4টিতে 4 5-এ 20 মার্ক থাকে। আর এই 4টিতে যারা যত ভালো করবে তারা কিন্তু অনেক এগিয়ে যায়। তাহলে শুরুতে আমাদের যেটা রয়েছে, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকার 3 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ দিয়ে আমরা কিন্তু একটা ক্লাস এর আগে দেখিয়েছিলাম আপনাদের, আশা করছি ক্লাসটি দেখেছেন। তাহলে এখানে আমরা আই বাটনেও দিয়ে দিব, আপনারা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারবেন। তাহলে প্রথমে আমরা ধরবো যে ধরি, এখানে এইভাবে লিখবো, ধরি নৌকার বেগ আমরা আগে ধরবো, যে নৌকার বেগ x কিমি। তাহলে এখানে আমরা স্রোতের বেগ কত ধরবো? স্রোতের বেগ তখন ধরবো y কিমি। ওকে, তাহলে স্রোতের প্রতিকূলে যখন হবে তখন কি হবে? স্রোত এবং নৌকা দুটা দুই দিকে যাবে, অর্থাৎ মাইনাস হবে। তাহলে এখানে আমরা যে লিখবো স্রোতের প্রতিকূলে, জাস্ট আমি প্রতিকূলে লিখলাম। তাহলে প্রতিকূলে তখন বেগ হবে কি? x মাইনাস ওয়াই কিলোমিটার। ওকে, আচ্ছা, এবারে আমাদের x মাইনাস ওয়াই কিলোমিটার মানটা কত হবে? এই যে 6 কিলোমিটার যেতে 3 গুণ সময় লাগছে, তার মানে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি? শর্ত মতে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6/3, তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা x এর মানটা জানি কি না? x এর মান এই যে এখানে বলা আছে, নৌকার স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তার মানে x এর মানটা আমরা জানি। তাহলে এখানে x এর মানটা যদি বসাই দেই, মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু, তখন এখানে হবে -4। তাহলে y এর মানটা বের হবে কত? 4। তাহলে এখানে আমরা কিন্তু x এবং y এর মানটা পেয়ে গেলাম। এবারে আমরা স্রোতের প্রতিকূল মানটাও কিন্তু পাবো, অনুকূলের মানটাও কিন্তু খুব সহজে পেয়ে যাব। তাহলে এখানে অনুকূলের মানটা কি হবে? অতএব অনুকূলের গতিবেগ, তাহলে অনুকূল হলে কি হবে? দুটা একই দিকে যাবে, তার মানে প্লাস হবে। তাহলে এখানে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস হলে হবে কি? 6 প্লাস 4 ইকুয়াল টু 10 কিলোমিটার। ওকে, এখন আমাদের এখানে বলা আছে যে স্রোতের অনুকূলে কি বলা ছিল? যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখন আমরা যেটি করব, তাহলে এখানে ঘন্টায় কত কিলোমিটার যায়? 10 কিলোমিটার যায়। তাহলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 5 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 5 ঘন্টায়। তার মানে এমসিকিউ উত্তর হলে আমরা এটা কিন্তু ভিন্নভাবে করতে পারতাম। যেহেতু আমাদের এটা লিখিত পরীক্ষা, আমাদের বিস্তারিত কিন্তু লিখতে হবে। তাহলে নৌকাটি আমরা এইভাবে লিখব, 10 কিমি যায়, আপনারা একটু বিস্তারিত লিখে নেবেন, 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যাবে 1-এর 10, তাহলে এখানে 50 কিলোমিটার যাবে 50-এর 10 বা 5 ঘন্টায়। তার মানে আমরা অ্যান্সারটা কিন্তু কত পেলাম? 5 ঘন্টায়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আবারও দেখি, যে প্রথমে আমরা নৌকা স্রোতের বেগ ধরে নিয়েছি, যেহেতু প্রতিকূলে দেওয়া ছিল, প্রতিকূলে আমরা x মাইনাস ওয়াই ধরেছি। শর্ত অনুযায়ী সেখান থেকে আমরা y এর মানটা বের করে নিয়েছি, যেহেতু আমাদের x এর মানটা দেওয়া ছিল। সেখান থেকে আমরা অনুকূলের গতিবেগটা বের করে নিয়েছি 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 10 কিলোমিটার 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কত? 50 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা। এরপরে আমাদের যেটি রয়েছে, মনির সাহেবের মাসিক মূল বেতন 43,170 টাকা। বার্ষিক আয়ের প্রথম 2,50,000 টাকা তার আয়কর মুক্ত, অর্থাৎ আয়কর দিতে হবে না। পরবর্তী আয়ের উপর 10% হারে আয়কর দিতে হলে, তাহলে মনির সাহেবকে বার্ষিক মোট কত টাকা আয়কর দিতে হবে? তাহলে এখানে প্রথমে আমরা বার্ষিক আয়টা বের করে নিব। তাহলে বার্ষিক আয়, তাহলে সেই মাসিক কত পায়? 43,170 টাকা। তাহলে আমরা সরাসরি যদি বলি বার্ষিক আয় কত, তাহলে বার্ষিক আয় মানে কি? আমাদের 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে বার্ষিক আয় বের করতে গেলে 43,170 গুণন 12, তাহলে এখানে 0, 12 শূন্য, 7 12 84, 4 হাতে 1, 12 কে 12 আর 1-এ, তাহলে এখানে 20, 12 8-এ 20, 0, 3 বারাং 36, 2 8, 4 বারাং 48, 2 3 51। আচ্ছা, তাহলে এখানে 51 5,18,040 টাকা হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশনটা একটু আমি কনফার্ম হয় মুখের। এখানে 43,170 গুণন 12, তাহলে এখানে 5,18,040
18,040 টাকা ঠিক রয়েছে। এরপরে আমাদের আয়কর দিতে হয় কত টাকা পর্যন্ত? আয়কর দিতে হবে 1.5 লক্ষ টাকা, এখানে বলা আছে, বা 2,50,000 টাকা আয়কর মুক্ত। এবারে আমাদের যেটি করতে হবে যে আয়কর মুক্ত আয় কত সেটা বাদ দিতে হবে। তাহলে আয়কর দিতে হবে কত টাকার উপরে সেটা আগে আমাদের বের করে দিতে হবে। তাহলে আয়কর দিতে হবে এখানে 5,18,040 বিয়োগ কত টাকা পর্যন্ত আয়কর দিতে হয় না, 2,50,000। তাহলে এটা যদি এখন আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে কত হবে, 2,68,000 সামথিং হওয়ার কথা, 2,68,040 টাকা। তাহলে এই টাকাটার উপরেই আমাদের কিন্তু আয়কর দিতে হবে। তাহলে আয়কর দেওয়ার আমাদের শর্তটা কি, 10% হারে। তাহলে এটা আমরা সহজে যদি বের করি, একটা শূন্য বাদ দিলে আমাদের যে টাকাটা হবে সেই টাকাটাই হবে আমাদের 10% টাকা। যেহেতু লিখিত অঙ্ক আমাদের লিখতে হবে, তাহলে 100 টাকায় আয়কর দিতে হবে 10 টাকা। তাহলে 1 টাকায় কত, 10-এর নিচে 100, আর আমাদের 2,68,000, আচ্ছা এখানে 0,40 টাকা, এখানে কত হবে, 2,040 গুণন 10 নিচে ভাগ 100। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে আমাদের কত হলো এখানে, 26,804 টাকা। তাহলে এই টাকাটাই কিন্তু আমাদের আয়কর দিতে হবে। তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা আবারও একটু দেখাই যে আমাদের প্রথমে বার্ষিক আয় বের করেছি, এরপরে বার্ষিক আয় থেকে আমাদের করমুক্ত আয়টা বিয়োগ করেছি, তারপরে বাকি যে টাকাটা ছিল তার উপরে আমরা 10% করেছি। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে যেটি আমাদের রয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তাহলে এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ সময় আসে, একটুখানি খেয়াল করবেন। এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স প্লাস, সরি এখানেও মাইনাস হবে, 1x প্লাস টু। একটুখানি যদি আমরা নেই, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস টুটাকে আমরা একটু ভেঙে নেব, এক্স প্লাস ওয়ান করে নিলাম। এবারে এই যে এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে, এটা সমান আমরা পি ধরে নিব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস পি ইন্টু পি প্লাস ওয়ান। ওকে, এবারে আমরা গুণ করে দেব এ স্কোয়ার মাইনাস এ, তাহলে পি স্কোয়ার মাইনাস পি, এখানে পি দিয়ে গুণ করে দিলে পি স্কোয়ার মাইনাস পি, এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এক জায়গায় নিলাম, এ মাইনাস পি অন্য পাশে নিলাম। এবারে এখানে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র করি, তাহলে এ প্লাস পি এ মাইনাস পি, এখানে মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে হবে এ প্লাস পি। তাহলে এ প্লাস পি আমাদের কয়বার হলো, দুইবার। একবার আমরা নিব এ প্লাস পি, আর বাকি থাকলো কি, এ মাইনাস পি মাইনাস ওয়ান, এ মাইনাস পি মাইনাস ওয়ান। আমাদের অঙ্ক শেষ। এখন আমরা ওই যে পি সমান কত ধরছিলাম, এক্স প্লাস ওয়ান, জাস্ট সেটি আমরা এখন বসিয়ে দেব। তাহলে এ পির মান কত ছিল, এক্স প্লাস ওয়ান, এখানে এ মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু মাইনাস আছে, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে এ প্লাস এক্স প্লাস ওয়ান একটা, এ মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা অ্যান্সারটা করবো কি, এ প্লাস এক্স প্লাস ওয়ান, এ মাইনাস এক্স মাইনাস টু। আমাদের এটি কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটি রয়েছে যে বাংলাদেশে, এখানে সংক্ষেপে উত্তর দেওয়া আছে, সাধারণ জ্ঞান সংক্ষেপে উত্তর। আমাদের গতকালের ভিডিওতে কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন, যে কমেন্টে জানিয়েছিলেন যে আসলে প্রশ্নগুলো উত্তরটা কিভাবে দেব, যে এক কথায় দেব নাকি যা উত্তর চাওয়া হয়েছে সেটা। আমি এখানে একটু বলে দিই যে পরিবিবি কে ছিলেন, এই উত্তরটা আমরা কিভাবে দেব। যে পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা, এটিও কিন্তু একটা উত্তর। আবার যদি আমরা এইভাবে কথাটা লিখি যে পরিবিবি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা, এটিও কিন্তু একটা উত্তর। এখন এখানে 1 মার্কের একটা প্রশ্ন, আপনি কোনভাবে লিখবেন। যখন এক্সামিনার খাতাটা দেখে তখন কিন্তু সব দিক বিবেচনা করে আপনাকে নাম্বার দেয়। তো এখানে এক্সামিনারের মনে আপনার খাতাটা গাঁথাতে হবে, মানে এমনভাবে এখানে নিতে হবে যাতে এক্সামিনার কোনো অবস্থায় বিরক্ত না হয়, এমনভাবে উপস্থাপন করতে হবে। তাহলে এখানে আমরা এই পরিবিবি কে ছিলেন, আমরা এভাবে যদি লিখি যে পরিবিবি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা, এটা কিন্তু একদম পারফেক্ট একটা উত্তর।
যদি আপনাদের হাতে বেশি সময় না থাকে, যেহেতু এখানে 10টা বা 12টা প্রশ্ন থাকে, অনেক ক্ষেত্রে 15টা থাকে, আপনারা জাস্ট এক কথায় যেটি উত্তর সেটি লিখেন। আর যদি একটুখানি সময় থাকে ভালোভাবে উপস্থাপন করবেন, এক্ষেত্রে নাম্বার প্রাপ্তির যে বিষয়টা এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অনুকূলে আসবে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা এখন উত্তরে যাচ্ছি। বাংলাদেশে কোন জেলায় চীনামাটি পাওয়া যায়? তাহলে এখানে বাংলাদেশের নেত্রকোনা অর্থাৎ বিজয়পুর নেত্রকোনাতে চীনামাটি পাওয়া যায়। পরিবিবি কে ছিলেন? আমি অ্যান্সারটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম যে মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। এরপরে যেটি রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কবে গৃহীত ও প্রবর্তিত হয়? আমি এটা একটু মার্ক করে দিচ্ছি যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সংবিধান থেকে একটা প্রশ্ন সবসময় থেকে থাকে। এই জিনিসটা একটু ভালো করে বলবেন। শুধু লিখিত পরীক্ষায় নয়, আপনি যে কোনো পরীক্ষায় যান সংবিধান থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। সুতরাং সংবিধান সংক্রান্ত প্রশ্নগুলো ভালোভাবে মনে রাখবেন। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে? যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত এবং প্রবর্তিত দুইটি রয়েছে। চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল কত সালে? 1972 সালের 4 নভেম্বর। আর প্রবর্তিত হয়েছিল কত সালে? 1972 সালের 16ই ডিসেম্বর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, গৃহীত হয় 4 নভেম্বর 1972, প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1972। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কবে পালন করা হয়? জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয় 6 অক্টোবর। ভাষাঞ্চর দ্বীপটি কেন বিখ্যাত? ভাষাঞ্চর দ্বীপটি কেন বিখ্যাত? এই ভাষাঞ্চর দ্বীপটির কথা মাথায় আসলে সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানি তা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। মায়ানমার থেকে যে রোহিঙ্গাগুলো বাংলাদেশে এসেছিল তাদেরকে কিন্তু অস্থায়ীভাবে এই দ্বীপে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে। তাহলে এটা আমরা উত্তরটা করব কিভাবে? যে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্যই এই ভাষাঞ্চর দ্বীপটি বিখ্যাত। এতটুকুও যদি না লিখতে পারেন, রোহিঙ্গা পুনর্বাসনের জন্য ভাষাঞ্চর দ্বীপটি বিখ্যাত, এইটুকু উত্তর লিখলে কিন্তু হয়ে যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি দেশ ও কি কি? নিরাপত্তা পরিষদের দেশ কয়টি এটা আমরা খুব সকলে জানি যে 5 অর্থাৎ 5টি। তাহলে এই 5টি কি কি? আপনারা যদি ইংরেজিতে মনে রাখতে চান, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, এভাবে মনে রাখতে পারেন। আর বাংলাতে লিখবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এরপরে আমাদের রয়েছে মাতার বাড়ি কিসের জন্য পরিচিত? মাতার বাড়ি এটি কিন্তু একটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে মাতার বাড়ি মূলত বঙ্গোপসাগরে, আচ্ছা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত। আমার একটুখানি মিস্টেক হয়েছে যে এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত। এটি মূলত জাপানের সহযোগিতায় নির্মাণাধীন, এখনো হয় না। এবং সর্বশেষ যেটি রয়েছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটি আপনাদের জন্য একটু কাজ থাকবে। অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে যেটি রয়েছে পূর্ণরূপ লিখুন। ILO, BBC, CNN, PDF, SDG। 100% আমি আবারও বলছি, পূর্ণরূপ এগুলো আসবেই। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, BBC ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, CNN কেবল নিউজ নেটওয়ার্ক, PDF পোর্টেবল ডকুমেন্ট ফাইল, SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন, আশা করছি ভিডিওটি আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।